৭০,০০০ টাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সনদ দিচ্ছে অপরাধী চক্র। নকল চিহ্নিত করার উপায় নেই সার্ভার দেখে যমুনার অনুসন্ধানের পর তদন্ত কমিটি। আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে? না সি ম্যাম চলে আসছে। আল্লাহ, আপনি 100% আপনার অথেন্টিক। এটা হলো আপনার মাদার ওয়েবসাইটের কাজ, তো অরিজিনাল কাজ ভাই, জেনুইন। এখানে আপনার ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে হল সুপারভাইজার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ। তদন্তে অনিয়মের সত্যতা পেয়েছে ইউজিসি, অস্বীকার কর্তৃপক্ষের। গণসংযোগে ব্যস্ত দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীরা। নওগাঁয় প্রচার শেষে বাড়ি ফেরার পথে 2 কর্মীকে কুপিয়ে জখম, এলাকায় উত্তেজনা। 10 দিনেও খোঁজ মেলেনি সিলেট থেকে তুলে নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের। হোয়াটসঅ্যাপে পরিবারের সাথে যোগাযোগ। পুলিশের তদন্তে মিলেছে নানা তথ্য। রাজমিস্ত্রির কাজ করেও জিপিএ 5 পেল মাদারীপুরের আহাদ। আর্থিক দৈন্যতা আটকাতে পারেনি জান্নাতুলকেও। এসএসসির ভালো ফলে পরিবারের দুশ্চিন্তা। কাজের পাশাপাশি আমি লেখাপড়া করছি। আজকে লেখাপড়া করে আমি একটা ভালো রেজাল্ট আর্ন করছি। আর্থিক যতই সমস্যা থাকুক না কেন, পড়াশোনা চালাই যেতে হবে, এই ইন্সপায়ারটা সবসময় করতো। আগামীতে যদি এই দুজন ছাত্রছাত্রী লেখাপড়া সুন্দরভাবে চালিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বিত্তবানদের এগিয়ে আসতে হবে। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ক্লাস পরীক্ষা ছাড়াই একদিনে পাওয়া যায় এলএলবি ডিগ্রি, এজন্য গুনতে হবে ৭০,০০০ টাকা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই সুযোগ করে দিচ্ছে একটি চক্র। চাহিদা মতো মিলছে মার্কশিটও। দালালদের যোগসাজশে সে ফলাফল সার্ভারেও আপলোড করা হতো বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার সেকশন থেকে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির পর এবার যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উন্মোচিত হল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতারণা। সহকর্মী আখলাকুস সাফার অনুসন্ধানে দেখুন বিস্তারিত। ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। আমাদের গন্তব্য গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। যাচাই করতে হবে হাতে থাকা এলএলবির মার্কশিটটি আসল নাকি নকল। এখানে নিয়োগ বোর্ডের ইন্টারভিউ নিচ্ছেন ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার। ঘুরে আসা যাক সনদের যাবতীয় কাজ যেখানে, সেই পরীক্ষা বিভাগে। আঞ্চলিক উপ আঞ্চলিক মিলিয়ে সারা দেশের 92টি সেন্টারের পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট তৈরি হয় এখানে। জানা গেল পরীক্ষা নিয়ন্ত্রক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আপাতত তত্ত্বাবধান করছেন প্রভিসি অধ্যাপক মাহবুবা নাসরিন। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন কয়েক ধাপে যাচাই আর অনুমোদনের পরই মার্কশিট আপলোড হয় সার্ভারে। স্কুলের রেজাল্ট তৈরি হয়, তৈরি হয়ে তারা কন্ট্রোলার সেকশনে সাবমিট করার পর প্রভিসি শিক্ষার মাধ্যমেই হয়তো গ্লাস সাইন হয়, তারপরে উপাচার্যের অনুমোদন নেয়, মাননীয় উপাচার্য অনুমোদন দেওয়ার পরে আপলোড করা হয়। এই মার্কশিটটা একটু দেখবেন। এবার তার চমকে ওঠার পালা। এলএলবির সনদটি দেখাই আমরা। নিজেই যাচাই করলেন অনলাইনে, বুঝলেন অনেক কিছুই হয় তার বা দায়িত্বশীলদের ফাঁকি দিয়ে। ফলাফল, ওই যে ফলাফল যেখানে সি ম্যাম চলে আসছে। আল্লাহ, ডাকানো হয় সংশ্লিষ্ট 3 বিভাগের কর্মকর্তাদের। স্কুল অফ লয়ের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম নিশ্চিত করলেন এরকম কোনো শিক্ষার্থী নেই তার বিভাগের অধীনে। এটা তো আমি বলতে পারবো না, পরীক্ষা বলতে পারবে। এরপর যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক সদরুল সিদ্দিকীর ব্যাখ্যার পালা। এমন কোন শিক্ষার্থীর কাগজ তৈরি হয়নি তার অধীনে। আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে? সার্ভারে ফলাফল আপলোডের মূল দায়িত্ব কম্পিউটার বিভাগের সহকারী সিনিয়র প্রোগ্রামার খালিদ সাইফুল্লাহ। দেখেই বোঝা যায় বিচলিত তিনি, কারণ তার মুখে যে নেই কোনো সদুত্তর। এই যে মার্কসটা কে পারে? আমাদের ওখানে আপনারাই করেন? এই লয়েরটাকে আপনারাই করেন নাকি স্কুল থেকে করেন? না, আমাদের কতজনের কাছে এটা অ্যাক্সেস দেওয়া আছে? 5 জন আছে। কিভাবে আমাদের হাতে আসলো এলএলবির এই মার্কশিট, আর সেটা বিশ্ববিদ্যালয়ের সার্ভারেই বা আপলোড হলো কি করে?
সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন, ক্লাস পরীক্ষা ছাড়াই পাওয়া যাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অরিজিনাল সনদ। ক্রেতার পরিচয়ে 12 মে সকালে যোগাযোগ করি আমরা। জবাব আসে অন্য এক প্রোফাইল থেকে। বলা হয় লাগবে 70,000 টাকা, একদিনে হয়ে যাবে মার্কশিট, পুরো টাকা দিলে সনদ পাঠানো হবে কোরিয়ারে। আপনি 100% আপনার অথেন্টিক। এটা হলো আপনার হলো মাদার ওয়েবসাইটের কাজ তো অরিজিনাল কাজ ভাই, জেনুইন, এখানে আপনার ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। চাওয়া হয় শিক্ষার্থীর ডিটেইল, ছদ্মনাম ব্যবহার করি আমরা। মেসেঞ্জারে তা পাঠানোর পর বলা হয় একদিন লাগবে। অনলাইনে আপলোড করবেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেকশনের কেউ একজন, যাকে দিতে হবে 50,000 টাকা। অনলাইনে দেখবেন অনেকে আপনার 10,000, 20,000 টাকা, 30,000 টাকা অফার দিবে। হ্যাঁ, ওইগুলা প্রতিষ্ঠান ভেরিফাইড হয় না, যার কারণে আমাদের খরচটা একটু বেশি। কম যেটা ওটা আমি আপনার জন্য 5-7,000 টাকা যাই কম পারি, স্যারের সাথে কথা বললে ওটা আমি কমাই দিব, সমস্যা নেই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন স্যারের কথা বললেন, এই স্যারটাকে? এটা হচ্ছে যে জেনারেল রেজিস্ট্রার বা যে এগুলো রেজিস্টার করে সেই স্যারের কথা আমাদের বলছে যে তার পক্ষ থেকে কোনো সমস্যা হবে না, কাজগুলো সেই করে। পরদিন সকাল 10টাতেই চক্রের পাঠানো ভুয়া শিক্ষার্থী আইডি দিয়ে যাচাই করে পাওয়া যায় ফল। একদিনের ব্যবধানে 70,000 টাকার বিনিময়ে হয়ে গেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের LLB'র সার্টিফিকেট, সঙ্গে মার্কশিট। মোট 8টি সেমিস্টারে CGPA দেওয়া হয়েছে 3.22। পুরো বিষয়টি উপাচার্যকে জানাতে চাই আমরা। নিচতলা থেকে 1 ফ্লোর উপরে যেতে না যেতেই অকার্যকর করে দেওয়া হয় ফলাফলের সার্ভার। ক্যামেরার সামনে কথা বলেননি উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, তবে তাৎক্ষণিক ব্যবস্থার ঘোষণা দেন তিনি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 6টি স্কুলের অধীনে মোট ফর্মাল এবং ইনফর্মাল মিলে 86টি প্রোগ্রাম, যেখানে 6,37,513 জন শিক্ষার্থী এখন অধ্যয়নরত। সবশেষ যে ফলাফল, তাতে দেখা যাচ্ছে গড় পাশের হার প্রায় 71 ভাগ। প্রশ্নটা ছিল এই 71 ভাগের মধ্যে কত ভাগ এমন জাল সনদ মার্কশিট আর কত ভাগ আসল? প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে। এর জন্য তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং এই LLB'র সনদটি দেখানোর পর এরই মধ্যে বন্ধ করা হয়েছে অথবা সিলগালা করা হয়েছে সার্ভার কক্ষটি। এখন দেখার অপেক্ষা কি বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের তদন্তে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, গাজীপুর। ত্রিশাল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হল সুপারভাইজার পদে দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়মের বিষয়ে বঞ্চিত চাকরি প্রার্থী অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে। তদন্তে বেরিয়ে আসে অনিয়মের নানা চিত্র। ইউজিসি চিঠি পাঠিয়ে নিয়োগটি ত্রুটিপূর্ণ জানালেও তা মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, মঞ্জুরি কমিশনের তদন্ত সঠিক নয়। এদিকে অভিযোগকারীর দাবি, অনিয়ম দুর্নীতির সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জড়িত। ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে হল সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয় 2021 সালের 8 নভেম্বর। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাওয়া হয় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। পরীক্ষা দেয় 14 প্রার্থী। চাকরি হয় সোহেল রানা নামে এক ব্যক্তির। অভিজ্ঞতা হিসেবে তিনি দেখান ত্রিশালের গুজিয়াম আলিম মাদ্রাসায় চাকরি করেছেন তিনি। মাদ্রাসা প্রধান যমুনা টিভির কাছে বলেন, সোহেল রানা মাদ্রাসার নিয়োগপ্রাপ্ত কর্মচারী ছিলেন। তাকে পার্ট টাইম নিয়োগপত্র দেওয়া হয়েছে, কিন্তু ফিক্সড এখানে তার কোনো বেতন উল্লেখ করা নাই, রেগুলার কাজ করতে হবে এরকম কোনো উল্লেখ করা নাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো নীতিমালা বলছে, অনুমোদিত জনবল কাঠামোর অতিরিক্ত শিক্ষক কর্মচারী নিয়োজিত রাখলে তাদের বেতন ভাতা শতভাগ দেবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। নীতিমালা দেখিয়ে সোহেল রানার বেতনের তথ্য জানতে চাইলে সুর পাল্টান মাদ্রাসা অধ্যক্ষ। মাদ্রাসার টাকা দিব কেন? কাজ আমার, আমি করতে পারছি না, যে কারণে আমি দিয়ে দিচ্ছি পারিশ্রমিক। কিন্তু আপনি যে বলেন নিয়োগপত্রে আপনি লিখছেন যে তাকে পারিশ্রমিক দেয়া হবে, তাহলে পারিশ্রমিক ওই যে দেওয়া হবে যে লিখছেন, এটা কোত্থেকে দিবেন লিখছেন? আমার ব্যক্তিগত পক্ষ থেকেই দিব। হল সুপারভাইজার নিয়োগে অনিয়ম টের পেয়ে আরেক আবেদনকারী জাহানারা মুক্তা লিখিত অভিযোগ নিয়ে দ্বারস্থ হন উপাচার্যের কার্যালয়ে। মুক্তা দাবি করেন রাখা হয়নি তার অভিযোগপত্র। পরে সংবাদ সম্মেলন করেন তিনি। নিয়োগের তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেও সাড়া পাননি। অভিযোগ, নিয়োগ নিয়ে প্রশ্ন তোলায় অভিযোগকারীকেই উকিল নোটিশ পাঠান ভিসি সৌমিত্র শেখর।
আমাদের যখন সিন্ডিকেট বোর্ড হয়, রেজাল্ট হয়, তার পরবর্তী থেকেই আমি স্যারের সাথে দেখা করার সর্বোচ্চ চেষ্টা করেছি, কথা বলার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সৌমিত্র শেখর স্যারের সাথে আমি যোগাযোগ করতে পারিনি। তার এবং কি সর্বক্ষেত্রেই তার নীরবতা আমি দেখতে পেয়েছি। আমি মনে করছি যে ওনার এখানে নীরবতা অনেকটাই বোঝাচ্ছে যে অন্যায়টা ওনার সজ্ঞানেই হয়েছে। উপায় না পেয়ে 2023 সালের 26 অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অভিযোগ করেন এই নারী। হয় তদন্ত। গত 17 এপ্রিল দেয়া তদন্ত প্রতিবেদনে নিয়োগটি ত্রুটিপূর্ণ বলে লিখিতভাবে জানায় ইউজিসি। আমার যে অভিযোগটা আছে সেখানে সত্যতা পেয়েছে তারা। সত্যতার প্রেক্ষিতে আমার কাছে তারা একটা চিঠি দিয়েছে যে এই যে নিয়োগটা সেটা যেন আবার যাচাই করে দেখা হয় এবং সেটা যেন শিক্ষা মন্ত্রণালয়কে অবগত করা হয় এবং ইউজিসিকে অবগত করা হয়। তবে নিয়োগে অনিয়মের কথা মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বলছে ইউজিসির তদন্ত সঠিক হয়নি। আমাদের দৃষ্টিতে আমরা মনে করছি যে এটা সঠিক, তাদের কথাটা সঠিক না, মানে আমাদের এটাই সঠিক। দরখাস্ত আমরা যাচাই বাছাই করে তার এটা সঠিক পেয়েছি এবং তার যে এক্সপিরিয়েন্স বা অন্যান্য কাগজপত্র সেগুলো সঠিক ছিল না, কোনো ত্রুটিপূর্ণ হয়নি। এটা ইউজিসি তারা তাদের কথা বলেছে যে ত্রুটিপূর্ণ হয়, আমাদের মধ্যে কোনো ত্রুটিপূর্ণ হয়। তারপরেও এটি সার্বিক অর্থে ইউজিসির কথা মতো আমরা নিয়ে যাব, মানে আমাদের সিন্ডিকেটে নিয়ে যাব। বিজ্ঞ সিন্ডিকেট সদস্যবৃন্দ যে মত দেন আমরা সে মত পাঠিয়ে দেব। তাতে যদি কারো চাকরি থাকবে, কারো চাকরি না থাকলে থাকবে না। এই অভিযোগকারী বলছেন নজরুল বিশ্ববিদ্যালয়ে চলতে থাকা অনিয়ম দুর্নীতি ঠেকাতে এখনই বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান তিনি। ভুক্তভোগী এই নারী বলছেন নিয়োগে অনিয়ম দুর্নীতির সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। যতদিন না এই শাস্তি দেয়া হচ্ছে ততদিন এই অন্যায়ের বিরুদ্ধে তার সংগ্রাম তিনি চালিয়ে যাবেন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নির্বাচনী এলাকার অলিতে গলিতে। ভোটারদের বাড়ি যাওয়ার পাশাপাশি মিছিল, উঠান বৈঠক সহ নানা উপায়ে প্রচার চালাচ্ছেন তারা। এলাকার উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে। ভোটাররা চান শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন। জনপ্রতিনিধি হিসেবে যোগ্য ব্যক্তিকে বেছে নিতে চান তারা। আগামী 21 মে দ্বিতীয় ধাপে 161 উপজেলায় ভোট নেওয়া হবে, আর তৃতীয় ধাপে 29 মে ভোট গ্রহণ হবে 112 উপজেলায়। নওগাঁর সাপাহারে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার সময় দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে পিছলডাঙ্গা এলাকায় হয় এই ঘটনা। স্থানীয়রা জানায় প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম শাহ চৌধুরীর কয়েকজন কর্মী। পথে মোটরসাইকেলের গতিরোধ করে মুখোশধারী কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তারা হামলা চালায়। এতে গুরুতর আহত হয় আনারুল ও শরীফুল। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রতিপক্ষ প্রার্থীর লোকজন এই হামলা চালিয়েছে এমন অভিযোগ করেছেন শামসুল আলম শাহ চৌধুরী। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। বরগুনার বেতাগীতে গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র পাওয়ার অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থী ও চালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বেইলি ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু শিকদার। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে তল্লাশি চালানো হয়। রিভলভার পাওয়া গেলে চেয়ারম্যান প্রার্থী নাহিদ ও গাড়ি চালক সজীবকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাখা হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা। পরে এই ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়। গাড়িতে অবস্থানকারী প্রার্থী নাহিদ মাহমুদকে এবং চালককে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে সিদ্ধান্ত হয় যে অবৈধ অস্ত্রটি রেখেছিলেন পজিশনে ছিল চালকের এবং এটি অবগত আছেন প্রার্থী নিজে, তাই তাদের দুইজনের বিরুদ্ধেই নিয়মিত মামলা রুজু করা হয়। নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় চেয়ারম্যান সহ অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ভোরে চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় গেল 9 মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী হন মাসুদা জামান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সজীব সরকার। গতকাল এক বিয়ের অনুষ্ঠানে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ ভোরে সজীব সরকারের সমর্থকরা ইউপি চেয়ারম্যান মাসুদা জামানের বাড়িতে হামলা চালায়। ভাঙচুরের পাশাপাশি বাড়িতে আগুনও দেয়া হয়। এ সময় মাসুদা জামান সহ অন্তত 10 জন আহত হন। আর এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। এলাকা থমথমে, মোতায়েন রয়েছে পুলিশ। সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহৃত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের খোঁজ মেলেনি 10 দিনেও। তবে পরিবারের সাথে যোগাযোগ করেছেন সেই যুবক। পুলিশের তদন্তে মিলেছে নানা তথ্য। 2013 সালে যুক্তরাজ্যে স্কুল ছাত্র হত্যায় সন্দেহভাজন দেলোয়ার গ্রেফতারের পর জামিন নিয়ে 2014 সালে পালিয়ে বাংলাদেশে আসেন। সিলেটের দক্ষিণ সুরমা এলাকার এই বাড়িতেই থাকতেন ব্রিটিশ নাগরিক দেলোয়ার হোসেন। স্থানীয়দের মতে গত কয়েক বছর দিনে বা রাতে গাড়ি নিয়েই যাতায়াত করতেন তিনি। গাড়ি নিয়ে বের হতো, আবার আসতো। এই কিছু করতো না, তারা তো প্রবাসী পরিবার, তারা আব্বা তো মাঝে মধ্যে আসেন, সেখানেই আসে দেখছি। যে মানুষ আমরা আসি তাদের বালা করে চিনি হই না, কেমনে চিনবো? ড্রাইভারে গাড়ি লইয়া আসা যাওয়া করে, তাই তো আর রোডে হাঁটাচলা করে না। গ্রামের কোনো মানুষের তার সম্পর্ক না, তার বাপ খুব ভালো মানুষ। সবশেষ 2 মে রাতে বাসা থেকে গাড়ি নিয়ে বের হন। 1 কিলোমিটারের মধ্যে এই স্থান থেকে তুলে নেওয়া হয় তাকে। এরই মধ্যে 6 মে বাবা ও স্ত্রীর সাথে যোগাযোগ করেছেন দেলোয়ার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার স্ত্রীর কাছে একটা কল আসে। একটা পর্যায়ে স্ত্রীর সাথে কিছু কথোপকথন হয়। তার বাবা যখন তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় আসো, তোমাকে কোথায় নেবে, উত্তরে সে বলেছে বাবা তুমি তো ভালোই জানো আমাকে তারা কোথায় নেবে, তবে যত তাড়াতাড়ি সম্ভব আমার সন্তান দুটোকে লন্ডনে নেওয়ার ব্যবস্থা করো। লন্ডনে নিলে ওরা অন্তত সপ্তাহে 2টা দিন বাবার সাথে সাক্ষাৎ করতে পারবে। পরিবারের তথ্যের ভিত্তিতে তদন্ত করে পুলিশ যা পেয়েছে তা আরও কৌতূহল উদ্দীপক। সে লন্ডনে থাকা অবস্থায় 2013 সালে হানি নামের একটা স্কুল ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়। এই মামলায় তার বাবার বক্তব্য অনুযায়ী সে জেলে ছিল এবং সে পরবর্তীতে জামিনে আসে, বাংলাদেশে চলে আসে। যতটুকু জানতে পেরেছি যে লন্ডন পুলিশ এই দেলোয়ার হোসেনরে খোঁজাখুঁজি করছে। পুলিশের তথ্যে অনুসন্ধানে নেমে যমুনা টেলিভিশন খুঁজে পায় যুক্তরাজ্যের সেই স্কুল ছাত্র হানি হত্যাকাণ্ডের সিসিটিভির ফুটেজ। দেশটির ডেইলি মেইল পত্রিকার একটি খবরে আটকে যায় চোখ। সেখানেও বলা হচ্ছে বাংলাদেশে পালিয়েছেন দেলোয়ার। পরিবারের সদস্যরা পুলিশকে জানায় 2014 সালে দেশে পালিয়ে আসেন দেলোয়ার। প্রশ্ন হলো বৈধভাবে দেশে আসার তথ্য নেই কেন? তার আত্মীয় স্বজনের ভাষ্য অনুযায়ী দেলোয়ার বাংলাদেশে আসে 2014 সালে, কিন্তু আমরা বিভিন্ন রেকর্ড পর্যালোচনা করে দেখি যে দেলোয়ার সর্বশেষ 2007 সালে বাংলাদেশে এসেছে। তারপরে আর তার কোনো রেকর্ড আমরা পাই নাই। যেহেতু পরিবারের সাথে যোগাযোগ হয়েছে, আমরা আশাবাদী যে খুব দ্রুতই বিষয়টার একটা ফয়সালার দিকে যাবে। এদিকে টোল প্লাজার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ, তবে গাড়ির হদিস পাওয়া যায়নি। কারা তুলে নিয়ে গেছে তাও নিশ্চিত হতে পারেনি। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। ডিবি পুলিশের বিরুদ্ধে আসামি ধরতে গিয়ে বাড়ির নারী শিশুদের মারধর ও গুলি ছোড়ার অভিযোগ দায়ের করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 8 কর্মকর্তাকে আসামি করে অভিযোগ দেন ভুক্তভোগী বন্যা বেগম। তবে আদালত এখনও মামলার আদেশ দেয়নি। গতকাল একই আদালতে অভিযোগ জমা দেয়া হলে তা ত্রুটিপূর্ণ হওয়ায় গ্রহণ করেননি বিচারক রকিবুর রহমান রকি। গত শুক্রবার সদরের থলিয়ারা গ্রামের নুরুল আলমকে গ্রেফতার করতে তার বাড়িতে যায় ডিবি পুলিশ। আসামিকে না পেয়ে পরিবারের সদস্যদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। বাড়ির নারী শিশুদের মারধর, পিস্তল তাক করা ও ফাঁকা গুলি করার অভিযোগ ওঠে এসআই রেজাউল করিমের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেন পুলিশ সুপার। নানাবাড়িতে এসএসসি পাশের মিষ্টি দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মেহেরপুরের জান্নাতুজ্জামান চঞ্চল। ট্রাকের ধাক্কায় প্রাণ যায় তার। ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা মা। শোক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
একদিকে মায়ের আহাজারি আর একদিকে শোকে পাথর বাবা। এসএসসিতে ছেলের পাশ করার উদযাপন পরিণত হয়েছে শোকে। সোমবার এসএসসির ফলাফল পেয়ে খুশি মনে নানার বাড়িতে মিষ্টি দিতে যায় জান্নাতুজ্জামান চঞ্চল। এরপর আর জীবিত ফেরা হয়নি বাড়িতে। মিষ্টি দিয়ে আসার পথে গাংনী কাথুলি সড়কে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে চঞ্চল। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ একটা কল আসে সেলিম বন্ধুর মোবাইলে থেকে, বললো যে আঙ্কেল চঞ্চল খুব গুরুতর আহত, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, কি হয় বলা যায় না, সেই কথা বলতো। তারপরে আবার 5 মিনিট পরে ফোন দিয়ে বললে যে আঙ্কেল চঞ্চল মারা গেছে। অকালে একটি তরতাজা তরুণ মেধাবী মুখ আমাদের মাঝখান থেকে ঝরে গেল। চঞ্চলকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর। আমরা বিচার চাচ্ছি আর যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। যদি কোনো কেউ মারা যায় আইনের ফাঁকফোকর গলিয়ে বসে মিটমাট করে এটা শেষ করে দেয়, কিন্তু সড়ক দুর্ঘটনার জন্য কঠোরতম শাস্তি বিধান হওয়া দরকার। এ ঘটনায় ট্রাক চালক ও তার সহকারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গাড়ি এবং চালক আটক আছে জিজ্ঞাসাবাদের জন্য। ক্ষতিগ্রস্ত পক্ষকে থানায় এজাহার দায়েরের জন্য অনুরোধ করা হয়েছে। আমাদের এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা দায়ের করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জান্নাতুজ্জামান চঞ্চল গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে 4.33 জিপিএ নিয়ে উত্তীর্ণ হয়। জারিন অর্নি, যমুনা নিউজ। 14 পরীক্ষার্থীর স্কুলে শিক্ষক 13 জন, তারপরও সবাই ফেল। এসএসসি সমমানের পরীক্ষার ফলাফলে শতভাগ অকৃতকার্যের তালিকায় রয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এমন ফলাফলে হতাশ অভিভাবক ও স্থানীয়রা। ফল বিপর্যয়ের জন্য শিক্ষকদের দায়ী করছেন অভিভাবকরা। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই আলোচনায় গাইবান্ধার সুন্দরগঞ্জের ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সবাই ফেল করেছেন। এবছর বিদ্যালয়টি থেকে 14 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে 9 জন নিয়মিত আর 5 জন অনিয়মিত। একজনও পাশ করতে না পারায় হতাশ অভিভাবক ও স্থানীয়রা। ফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে শিক্ষকদের পাঠদানে অনীহা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি না থাকাকে দায়ী করছেন তারা। শিক্ষকরা আসতেছে যাচ্ছে, যে কয়েকজন স্টুডেন্ট আছে তারাও আসতেছে যাচ্ছে। যদি পড়াশোনার ভালো মান হতো তাহলে অবশ্যই তারা ভালো রেজাল্ট করতো। গ্যামজামটা চলতেছে অনেক দিন থাকিয়ে, তো এই গ্যামজামের কারণে লেখাপড়া সুষ্ঠুভাবে হইতেছে না, এই আর কি। ম্যানেজিং কমিটি থেকে আমাদের যে প্রতিষ্ঠানের বেহাল অবস্থায়, এতে তো কোনো অভিভাবক এখানে তার মেয়েকে দিতে চাবে না। অকৃতকার্য শিক্ষার্থীরা বলছেন ভালো পরীক্ষা দিয়েও কেন ফল বিপর্যয় সেটি বুঝতে পারছেন না তারা। আমরা অনেক ভালো করছি, আমাদের পরীক্ষা এতটাও খারাপ হয়নি। আমরা হয়তো 30টা নৈবেদিকের মধ্যে আমরা বাসায় এসে থেকে আমরা 15-16টা করে আমাদের প্রশ্ন উত্তর হয়েছে, তো সেখানে আমরা কিভাবে ফেল করলাম। শিক্ষকদের দাবি বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করা হয়। গেল বছর এসএসসিতে 16 জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করে 13 জন। এবছরের পরীক্ষার্থীদের খাতা চ্যালেঞ্জের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তারা। এ ব্যাপারে আমরা অত্যন্ত মর্মাহত। আমরা তো তাদেরকে যেভাবে টিচিং দিছি তাতে মনে হয় না তারা ফেল করবে। 12 জনকার চ্যালেঞ্জ আজকে হচ্ছে। একটু আগে আমি বললাম আমি আশাবাদী এখান থেকে অন্তত 12 জন পার হবে না, হয়তো আমি বেশি আর করি না, এটা কমপক্ষে 7-8 জন আল্লাহর মধ্যে বের হয়ে আসবে। ক্লাস হয় না, যারা আপনাকে অভিযোগ করছে ওরা কি বলতে পারবে কোনোদিন আমার প্রতিষ্ঠানে এসে বলছে যে আপনার স্কুলে ক্লাস হচ্ছে না কেন, আপনার ছাত্রীরা ক্লাসে আছে কিন্তু শিক্ষক ক্লাসে নাই কেন, বলতে পারবে কেউ এরকম কোনো প্রমাণ দেখাইতে পারবে? এসএসসিতে বিদ্যালয়টির সব পরীক্ষার্থীর ফেল করার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। আজকে আমি সরাসরি প্রতিষ্ঠানে পরিদর্শনে যাই। তারা বিশেষ করে কয়েকটি কারণ উল্লেখ করেছেন। একটা কারণের মধ্যে তারা বলেছেন যে পার্শ্ববর্তী একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, তো যারা ভালো শিক্ষার্থী তাদের এবং সচেতন অভিভাবক তারা তাদের শিক্ষার্থীদেরকে ওই প্রতিষ্ঠানে ভর্তি করে এবং তারা দুর্বল শিক্ষার্থী তাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে। 1994 সালে প্রতিষ্ঠিত ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হয় 2004 সালে। বর্তমানে বিদ্যালয়টিতে 144 জন শিক্ষার্থী ও 13 জন শিক্ষক এবং 3 জন কর্মচারী রয়েছেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। এসএসসিতে ভালো ফলাফল দুশ্চিন্তায় ফেলেছে মাদারীপুরের আহাত ও জান্নাতুলের পরিবারকে। সংসার চালাতে আহাত কাজ করে রাজমিস্ত্রির, আর করোনার পর টেনে টুনে চলছে জান্নাতুলের পরিবার।
উচ্চশিক্ষা আর সংসার কিভাবে পাশাপাশি চলবে সেটা নিয়েই দুই পরিবারের এখন চিন্তা। কোদাল হাতে নিত্যদিনের ব্যস্ততা রাজমিস্ত্রি আহাদের, অথচ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। কঠোর পরিশ্রমে এসেছে কাঙ্ক্ষিত ফলাফলও, তবে জিপিএ 5 খুব একটা নাড়া দেয়নি আহাদকে। সারা দেশে জিপিএ 5 প্রাপ্তরা যেখানে উল্লাস উদ্দীপনায়, সেখানে মাদারীপুরের বাগমারা গ্রামে আহাদের বাড়িতে উল্টো চিত্র। শিবচরের শিরওয়াইল উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পড়া অবস্থায় ব্রেন স্ট্রোক করেন আহাদের বাবা। সেই থেকেই রাজমিস্ত্রির কাজ, সংসারের দায়িত্ব, পাশাপাশি পড়াশোনা। বই কেনার টাকা ছিল না, বন্ধুদের কাছ থেকে ধার করা বই ছিল শেষ ভরসা। বড় একটা বোঝা মাথায় নিয়ে আমি কাজের পাশাপাশি আমি লেখাপড়া করছি। আজকে লেখাপড়া করে আমি একটা ভালো রেজাল্ট আর্ন করছি। আমার ছেলে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে গিয়ে কাজে গেছে। কাজে যাই 11টা বাজে আমার ফোন দিয়েছে, আম্মু আমার রেজাল্ট ভালো হয়েছে। আমি এইটার সঙ্গে অনেক খুশি। একই স্কুলের ছাত্রী জান্নাতুল। করোনাকালীন বাবার চাকরি হারানো থেকেই দৈন্যতা শুরু, যার প্রভাব পড়ে জান্নাতুলের পড়ালেখায়। তবে হাজারো প্রতিবন্ধকতার মাঝেও জিপিএ 5 পাওয়ার গৌরব অর্জন করে মেধাবী এই ছাত্রী। আর্থিক যতই সমস্যা থাকুক না কেন, পড়াশোনা চালাই যাইতে হবে, এই ইন্সপায়ারটা সবসময় করতো। তার চেষ্টার কারণে আজকে এত দূর পৌঁছাইতে পারছে। এখন তার ভবিষ্যতে সেজন্য আরো আগায় যেতে পারে, এই জন্য সবারই সহযোগিতার প্রয়োজন। ভালো ফলাফল যেন আরো বেশি দুশ্চিন্তায় ফেলেছে পরিবার দুটিকে। কিভাবে চলবে উচ্চশিক্ষা আর কিভাবেই বা চলবে সংসার? তাদের এমন পরিস্থিতিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শিক্ষক ও এলাকাবাসীর। যারা বিত্তবান আছেন বা বিভিন্ন রাজনৈতিক যারা নেতা নেতৃবৃন্দ আছেন, সবার সার্বিক সহযোগিতা থাকলে ওর আশা হয়তো পূর্ণ হবে। ডোনেশন করার মতো তার আত্মীয় স্বজন বা অন্যদার রোজগার কেউ থাকে, তাই করা উচিত আমি মনে করি। আগামীতে যদি এই দুজন ছাত্রছাত্রী লেখাপড়া সুন্দরভাবে চালিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এবছর মাদারীপুরে জিপিএ 5 পেয়েছে 592 জন ছাত্রছাত্রী। জারিন অর্নি, যমুনা নিউজ। নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় অবাধে ধরা হচ্ছে গলদা ও বাগদা চিংড়ির রেণু। শিকারীদের নিষিদ্ধ জালে ধ্বংস হচ্ছে চিংড়ির সাথে উঠে আসা অন্যান্য প্রজাতির মাছের পোনা। পেটের দায়েই রেণু শিকার করতে হয় দাবি অনেক জেলের। তবে অবৈধ রেণু শিকার বন্ধে নিয়মিত অভিযান চলছে দাবি মৎস্য বিভাগের। মেঘনার পাড়ে বাগদা ও গলদা চিংড়ির রেণু ধরার মহোৎসব চলছে। ব্যবহার করা হচ্ছে মশারি ও বেহুন্দি জাল, অথচ চিংড়ির রেণু ধরা ও এই বিশেষ জাল দিয়ে মাছ শিকার দুটিই নিষিদ্ধ। এপ্রিল, মে, জুন বছরের এই সময়ে নদীতে বাগদা ও গলদার রেণু ছড়িয়ে পড়ে। নিষেধাজ্ঞা অমান্য করে বরহানুদ্দিন, দৌলত খান সহ ভোলার 7 উপজেলার অসাধু জেলেরা মেঘনা ও তেঁতুলিয়ার বিভিন্ন পয়েন্টে রেণু শিকারে নেমে পড়ে। এতে গলদা বাগদার সাথে অন্যান্য প্রজাতির প্রায় কোটি রেণু ধ্বংস হচ্ছে রোজ। বানাইনা মসি জাল দিয়ে আমরা বাগদা গলদা ধরি। আমাদের বাগদা জালে যেই মাছগুলো ওঠে, বাগদা মাছ ওঠে, আর তারপরে কিছু রেণু ওঠে, চিংড়ি মাছ ওঠে, আরো অন্য রেণু ওঠে। বছরে 2 মাস বাগদা গলদার রেণু ধরিয়া বিক্রি করিয়া সংসার চালাই। নদীতে আগের মতো মাছ নেই, তাই রেণু শিকার করেই সংসার চালাতে হয় বলে দাবি অনেক জেলের। ব্যাপারীদের কাছে 10 থেকে 30 হাজার টাকা দাদন নিয়ে রেণু শিকার করে তারা। সেসব রেণুই ব্যাপারীদের কাছে পিস প্রতি 1.5 টাকা দরে বিক্রি হয়। পরে রাতের আধারে বিভিন্ন হাত হয়ে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার পাইকারি আড়তে তা মেলে চড়া দামে। মাছ নাই দিকে বিদয় আমরা এখন বাগদা ধরতে আসছি, নদীতে নেমে কি করবো, সংসার তো চালা লাগবো। বেড়ির থেকে সিজন এলে 20-30 হাজার টাকা দাদন নিয়ে রেণু কি বাগদা ধরি। 1000 পিস 1200 পিস মাছ হয়, আমরা এক মাছ মনে করি 1.5 টাকা করে পিস আমরা বিক্রি করি বেড়ির কাছে। অবৈধ রেণু শিকার বন্ধে মৎস্য বিভাগের অভিযান চলমান বলে দাবি এই কর্মকর্তার। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং কোস্টগার্ডের সহযোগিতায় আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং নদীর ভিতরে যে নেট বেহুন্দি পেতে এই গলদা বাগদা রেণু পোনা ধরার যে এই যে ট্রেন্ড, এটা কিন্তু আমরা গত 2-3 বছরের ব্যাপক অভিযানের মধ্যে দিয়ে এটা কিন্তু আমরা নির্মূল করেছি। দ্রুত নিষিদ্ধ জাল দিয়ে অবাধে রেণু শিকার বন্ধ না করা গেলে দেখা দেবে বিভিন্ন প্রজাতির মাছের সংকট। তাই রেণু রক্ষায় প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দেখতে চায় সচেতন ভোলাবাসী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজন।